সারা দেশে সুষম উন্নয়নে কাজ করবে সরকার, মামলার রায় পেলেই জামায়াত নিষিদ্ধ সংসদে প্রধানমন্ত্রী। নির্বাচনে অনিয়মের সঙ্গে আপোষ নয়, সিইসি হুঁশিয়ারি, আইন শৃঙ্খলার অবনতি হলে ভোট বন্ধ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগ বান্ধব, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের কৃষিতে বিনিয়োগের আগ্রহ। সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ, বলছে বিশ্বব্যাংক। 2030 সালের মধ্যেই পুরোপুরি দূর হবে দারিদ্র্য। বিপিএল এ ফাইনালে ওঠার লড়াইয়ে সাকিবের ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে মাশরাফির রংপুর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি ফেরদৌসী আহমেদ। এছাড়া সংবাদ আরো থাকছে। 4 বছরেও শেষ হয়নি গাইবান্ধায় বাসে বোমা মেরে 8 যাত্রী হত্যার বিচার, দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরো বাংলাদেশের সুষম উন্নয়নে কাজ করবে তার সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন সংসদ নেতা। বলেন, জনগণ উন্নয়নের সুফল ভোগ করছে বলেই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এনেছে। আদালতে মামলা চলায় দল হিসেবে এখনই জামায়াতকে নিষিদ্ধ করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। অধিবেশনের প্রথমবারের মতো সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিগত 10 বছরে উন্নয়নের সুফল ভোগ করেছে বলেই জনগণ আওয়ামী লীগের পক্ষেই রায় দিয়েছে। মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হওয়ায় বর্তমান সরকারের উপর দেশের মানুষের আস্থা জন্মেছে। যারা মানুষকে মর্যাদার আসনে বসিয়েছেন তাদের মানুষ মর্যাদা দেবেন, এটাই তো স্বাভাবিক। প্রতিটি সমাজের প্রায় সকল শ্রেণী পেশার মানুষ যখন কোনো দলের প্রতি সমর্থন ব্যক্ত করেন তখন তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। আমাদের বেলায় তাই হয়েছে। জামাত নিষিদ্ধ করা নিয়ে এক প্রশ্নের উত্তরে যুদ্ধাপরাধী দলকে বিএনপি ধানের শীষ মার্কা তুলে দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আমাদের যারা প্রধান প্রতিপক্ষ ছিল তাদের কোনো নির্বাচনী প্রস্তুতি বা কৌশল ছিল বলে আমার মনে হয়নি। বিএনপির ধানের শীষের মার্কায় যুদ্ধাপরাধী জামাত নেতাদের মনোনয়ন তরুণ ভোটাররা মেনে নিতে পারেনি, কিন্তু তাদের নিষিদ্ধ করবার জন্য ইতিমধ্যে কোর্টে একটি মামলা রয়ে গেছে। সে মামলার রায়টা যতক্ষণ পর্যন্ত না হবে সেখানে বোধহয় আমরা কোনো কিছু করতে পারি না। আমি আশা করি কোর্টের রায় খুব শীঘ্র যদি হয়ে যায় তাহলে জামাত দল হিসেবে তারা নিষিদ্ধ হবে। বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো, বেসরকারি খাত উন্মুক্তকরণ, 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সংসদ নেতা। অবশ্যই বেকার দূর করবার জন্য আমাদের ইশতেহারে যেমন আমরা ঘোষণা দিয়েছি, সেই সাথে সাথে আমাদের কর্ম পরিকল্পনায় এই ব্যবস্থাগুলি নেওয়া আছে। শুধুমাত্র নিজের কোলে ঝোল টানার কাজ আমি করি না, শুধু নিজের এলাকা দেখব তা না, আমি সার্বিকভাবে সমগ্র বাংলাদেশে সুষম উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী সংসদকে জানান, চলতি বছরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সম্ভবত যাচাই শেষে শীঘ্রই বাংলার ভেনিস খ্যাত বরিশালে রেল সংযোগ স্থাপনের কাজও শুরু করা হবে। সম্ভবত যাচাই হওয়ার পরেই এখানে রেল লাইনটা হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে নতুন 6টি বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ও 12টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ আয়নের অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী জানান, আগামী বছরই সারা দেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও শহরের সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সারা দেশে 127 কেন্দ্রে 20,854 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রতি বছর 3 লাখেরও বেশি নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে 3.25 কোটি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
2009 সালে টার্গেট দেওয়া হয়েছিল 7000 মেগাওয়াট। শতভাগ বিদ্যুতায়নের অংশ হিসেবে গণভবনে নতুন 6টি বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে 1057 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করছি। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 12টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। একই সাথে সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপে বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এই গ্রিড লাইনে বিদ্যুৎ যাওয়ার ফলে সেখানে বিনিয়োগ হবে, শিল্পায়ন হবে, আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে, আমরা বহুমুখী কাজ করতে পারবো, এমনকি আমাদের ব্লু ইকোনমির অনেক কাজ সেখানে আমরা করতে পারবো। কারণ এই দ্বীপটি অত্যন্ত চমৎকার, এখানে পর্যটন শিল্প আরো ভালোভাবে গড়ে উঠতে পারবে। শেখ হাসিনা বলেন, চাহিদার সাথে তাল মিলিয়ে বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে সরকার। চাহিদা বৃদ্ধির সাথে সাথে তাল রেখেই কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদনও বাড়াচ্ছি। আমরা আমাদের যে লক্ষ্য যে সারা বাংলাদেশে আমরা বিদ্যুৎ আলো ছড়িয়ে দেব, সেই লক্ষ্য কার্যকর করবার জন্য যেমন আজকে আমরা 12টা উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, এই শতভাগ বিদ্যুতায়ন এক একটা উপজেলাকে কেন্দ্র করে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। শিল্পায়ন সহ উন্নয়ন প্রকল্পে কৃষি জমি ব্যবহারে সাশ্রয়ী হবার নির্দেশ দেন সরকার প্রধান। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছি, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবারে 2018 নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমি জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা যে আস্থা বিশ্বাস আমাদের উপর রেখেছেন সেটা সামনে রেখেই আমরা এগিয়ে যাব। সমতলের মতো পার্বত্য এলাকায় ভূমি অধিগ্রহণে 3 গুণ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ধীরে ধীরে প্রায় সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাকে আমরা শতভাগ বিদ্যুৎ দেব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে কোনো অনিয়মের সাথে আপোষ না করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আইনের ব্যত্যয় ঘটলে প্রয়োজনে নির্বাচন বন্ধ রাখারও নির্দেশ দেন সিইসি। অন্য নির্বাচন কমিশনাররা বলেছেন, প্রশ্নবিদ্ধ বিতর্কিত নির্বাচন চায় না ইসি, তাই আইন অনুযায়ী সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আপনারা কোনো দলের নয়, মতের নয়, প্রজাতন্ত্রের কর্মকর্তা। এ সময় সিইসি বলেন, কোথাও অনিয়ম হলে প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেয়া হবে, কিন্তু আপোষ করা যাবে না। নির্বাচনের আগে ও পরে যাতে সহিংসতা না হয় সেদিকে লক্ষ্য রাখারও নির্দেশনা দেন সিইসি। অতিরিক্ত নিষ্প্রয়োজনীয় আইন ব্যত্যয়কারী কোনো ঘটনার তারা সৃষ্টি করে, যেটা নির্বাচনের রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে যাবে, প্রয়োজন হলে এন্টায়ার উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ হবে। কিন্তু নির্বাচনের অনিয়মের সাথে কোন রকমের আপোষ করা যাবে না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব পালনের সাহসী হওয়ার কথা বলেন অন্য নির্বাচন কমিশনাররা। এটার উপরেই নির্ভর করছে যে আমাদের উপরে জনগণের আস্থা বিশ্বাস উপজেলা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। সুতরাং আমরা আশা করব আপনারা সেই বিশ্বাসটুকু আপনারা রাখবেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আইনকে সমুন্নত রেখে যে নির্বাচন সংক্রান্ত দায়িত্বের সাথে আপনারা জড়িত হয়েছেন তা সুষ্ঠুভাবে প্রতিপালন করবেন। ইসি যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন নির্বাচন কমিশনাররা। যদি আপনি আপনার টিমকে নিয়ে আপনাদের এই কাজগুলোকে লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চিত করার কাজটা ঠিক মতো না করতে পারেন, তাহলে পরে প্রশ্নবিদ্ধ হব আমরা। অবৈধ উপায়ে আচরণবিধি লঙ্ঘন করে কেউ যাতে পেছনের দরজা দিয়ে উপজেলা পরিষদে ঢুকে না পড়েন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা তা নিশ্চিত করবেন। দায়বদ্ধতার কারণে আইনের কাঠামোর মধ্যে থেকে দায়িত্ব পালনের কথাও বলেন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু শুদ্ধ আইনানুগ নির্বাচনের প্রত্যাশা নিয়ে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগ বান্ধব বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কৃষিখাতে বিনিয়োগে আগ্রহী। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কৃষিখাতে কারিগরি সহায়তা দিতে মার্কিন রাষ্ট্রদূতকে প্রস্তাব করেছেন তিনি। দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট।
বাংলাদেশে প্রতিনিয়ত কমছে কৃষি জমি। বন্যা খরার কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। তারপরও বাংলাদেশ বিশ্বের চতুর্থ চাল উৎপাদনকারী দেশ। এই ধারাবাহিকতা রক্ষায় 2018-19 অর্থ বছরে কৃষিতে প্রায় 14,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। বৈঠকে বাংলাদেশের কৃষি খাত নিয়ে মন্ত্রীর সাথে দীর্ঘ আলোচনা করেন মার্কিন রাষ্ট্রদূত। কৃষির আধুনিকায়নে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করবে বলে জানান রবার্ট মিলার। The USAID Feed the Future team supports Bangladesh's domestic and export agricultural sectors. We focus on partnering with the government of Bangladesh, their agricultural research centers, which we discussed, the private sector and farmers to produce the most resilient and diverse crops to increase the availability of safe and nutritious food. মন্ত্রীও জানান ভেজাল প্রতিরোধে ঢাকায় আধুনিক ল্যাব প্রতিষ্ঠায় কারিগরি সহায়তা চেয়েছেন তিনি। বাজারে প্লাস্টিকের চাল বিষয়ক সংবাদকে ভিত্তিহীন বলেন মন্ত্রী। আমাদের কৃষিবিদ যারা এগ্রিকালচারাল গ্রাজুয়েট তারা দেখছে কোন ক্রমেই প্লাস্টিকের চাল ইটস ইম্পসিবল, এটা হতেই পারে না। সে আমার সাথে বলেছে যে আমিও বিশ্বাস করি বাংলাদেশ পলিটিক্যালি অনেক, নাও বাংলাদেশ পলিটিক্যালি ইজ মোর স্টেবল, দ্যাটস হোয়াট ইউ এগ্রিড আপন। That's certainly an important concern for potential American investors. That's right. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ধারাবাহিকতা রক্ষা এবং রপ্তানি পরিকল্পনাও সরকার কাজ করছে বলে জানান কৃষিমন্ত্রী। থেকে এবং তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 2030 সালের মধ্যেই সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। এতে বলা হয় অতি দরিদ্র দূর করতে সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ। তুলে ধরা হয় অর্থনৈতিক উন্নয়নের চিত্র। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে উন্নয়নের প্রতিটি ধাপেই বিশ্বে এখন রোল মডেল লাল সবুজের দেশ। এরই ধারাবাহিকতায় দারিদ্র নিরসনে বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে বাংলাদেশ। সম্প্রতি বিশ্বব্যাংকের দারিদ্র ও সমৃদ্ধি 2018 দারিদ্র্যের দুষ্টচক্র একত্রীকরণ বিষয়ক প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশের সম্ভাবনার চিত্র। এতে বলা হয় বর্তমানে বিশ্বের অতি দরিদ্র মানুষের সংখ্যার হিসেবে বাংলাদেশে 3% মানুষ এই সীমার মধ্যে বসবাস করছে। তবে গেল এক দশকে বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপ ও উন্নয়নের ধারাবাহিকতায় দ্রুত পরিবর্তন হচ্ছে এই অবস্থান। বিশ্বব্যাংকের মতে দিনে $1.9 নিচে আয় এমন মানুষই অতি দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। রিপোর্ট বলছে 2015 সালে বিশ্বের মোট অতি দরিদ্র মানুষের মধ্যে অর্ধেকেরও বেশির বসবাস ভারত, বাংলাদেশ সহ 5টি দেশে। এর মধ্যে সবার উপরে ভারত। 24% অতি দরিদ্র মানুষের বসবাস এই দেশে। আর শেষ অবস্থানে থাকা বাংলাদেশের অতি দরিদ্র মানুষের সংখ্যা 1,62,00,000। প্রতিবেদনে বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণে সব দেশকেই এগিয়ে আসার তাগিদ দেওয়া হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের সুবিধা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বন্টন করলেই দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়া সম্ভব বলে মনে করছে বিশ্বব্যাংক। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সন্ধ্যা 7টার সংবাদে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করতে পুলিশ বাহিনীকে রাষ্ট্রপতির নির্দেশ। ঋণ খেলাপি অসাধু ব্যবসায়ীদের ছাড় নেই, হুঁশিয়ারি অর্থমন্ত্রীর। ঋণ দেওয়ার পেছনে জড়িত ব্যাংক কর্মকর্তাদেরও বিচার হবে। আমন্ত্রণ আবারও দিচ্ছিলেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবা করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পুলিশ সপ্তাহ উপলক্ষে বুধবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সেবা প্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শ দানে অগ্রাধিকার দেওয়ারও নির্দেশ দেন রাষ্ট্রপতি। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সুশাসনের অন্যতম নিয়ামক হল আইনের যথাযথ প্রয়োগ। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে হবে। আপনাদের নিকট সেবা নিতে আসা কোনো মানুষই যেন হয়রানির শিকার না হয় এবং
প্রয়োজনীয় আইনগত সেবা ও পরামর্শ পায় সেই দিককে সবিশেষ গুরুত্ব দিতে হবে। যত দ্রুত সম্ভব নবম ওয়েস বোর্ড ওয়েদাত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের আয়োজনে তথ্যমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, দেশের সংবাদ মাধ্যমকে আরও উন্নত করতে বদ্ধপরিকর সরকার। ওয়েস বোর্ড রোয়েদাত বাস্তবায়নের পাশাপাশি গণমাধ্যম কর্মী বান্ধব আইন করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ভারতে বাংলাদেশি চ্যানেল দেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোফান চৌধুরী, 21 টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুল আহসান বুলবুল, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। গণমাধ্যম কর্মী আইন এটি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, কিন্তু এটিকে আইনে রূপান্তর করতে হলে পরে কিছু ধাপ অতিক্রম করতে হয়। সেই আইন এখন ভেটিং হচ্ছে আইন মন্ত্রণালয়ে। যেহেতু মাঝখানে নির্বাচন ছিল, সেজন্যে ভেটিংয়ের কাজটি দ্রুত হয়নি, এখন ভেটিংয়ের পর্যায়ে আছে। দাবি আদায়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা আসম আব্দুর রব। সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন রব। তিনি বলেন, 30শে ডিসেম্বর নির্বাচনের নামে নাটক হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেন, একাদশ জাতীয় নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা। যে প্রহসনে নির্বাচন হয়েছে, সেই প্রহসনে নির্বাচন বাংলাদেশের 17 কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে। গণতন্ত্রের চেতনাকে, মানুষের বিবেককে হত্যা করে 30 তারিখের ভোটের রেজাল্টের নামে নাটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু লোক, প্রশাসনের একটি অংশ মিলে যে ডাকাতি করেছে, সে ডাকাতিতে শকুনরা আজকে বসে উৎসব করতেছে। ঋণখেলাপি অসাধু ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জানান, অসাধু ব্যবসায়ীদের ব্যাংক ঋণ দেওয়ার পেছনে যে অসাধু ব্যাংক কর্মকর্তা জড়িত, তাদেরও বিচার হবে। ঋণ দেওয়ার আগে প্রতিষ্ঠানের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করারও আহ্বান জানান অর্থমন্ত্রী। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরিতে সবার প্রতি আহ্বান জানান আ.হ.ম মুস্তফা কামাল। অসাধু ব্যবসায়ী সাবধান, সাবধান এবং সাবধান। এখন তাদের ক্ষেত্রে শুধু অসাধু ব্যবসায়ী না, আমরা আরো একটু গভীরে যাব। এই অসাধু ব্যবসায়ীদেরকে আমরা কারা সাহায্য করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে নয়, অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বেশিরভাগ হত্যাকাণ্ড ভারতের ভেতরে ঘটেছে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তর পিলখানায় সীমান্ত ডেটা সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিজিবি প্রধান জানান, সীমান্ত থেকে 10 থেকে 20 কিলোমিটার ভেতরে এসব হত্যাকাণ্ড ঘটেছে। নোম্যান্সল্যান্ডে বাংলাদেশের ভেতরে 150 গজ ও ভারতের ভেতরে 150 গজের মধ্যে হত্যার ঘটনা হলে সেটাকে সীমান্ত হত্যা বলা যাবে। এ সময় তিনি বলেন, মাদক পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি করা হচ্ছে। আমরা সবকিছু এখন বেশিরভাগ ক্ষেত্রে এই হত্যাগুলো সীমান্তে হচ্ছে না, এটা ভারতের অভ্যন্তরে 10 থেকে 20 কিলোমিটার ভিতরে হচ্ছে। কিন্তু যেহেতু এরা বাংলাদেশের নাগরিক, আমাদের দেশে ওদের পরিবার পরিজন আছে, আমরা তখন চেষ্টা করি, এটা যখন আমরা খবর পাই, তাকে বাংলাদেশে নিয়ে এসে তার পরিবারের কাছে হস্তান্তর করাটা, এটা আমরা একটা মানবিক দিক থেকে আমরা করে থাকি। দর্শক, 6ষ্ঠ দিনে জমজমাট অমর 21শে গ্রন্থমেলা। নানা বয়সী পাঠক কিনছেন তাদের পছন্দের বই। তো এই মুহূর্তে মেলায় রয়েছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম। তার কাছ থেকে জানবো মেলার আরো খবরাখবর। সাইদুল, পাঠকের ভিড় কেমন দেখছেন আমাদের জানান। হ্যাঁ ফেরদৌসী, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি অমর 21শে গ্রন্থমেলা। সেই গ্রন্থমেলার
গত 1 তারিখ থেকে শুরু হয়েছে, আজ 6ষ্ঠ দিনের মতন চলছে এই গ্রন্থমেলা। আজকে মূলত অফিস চলাকালীন সময়ে, আজকে অর্থাৎ অফিস ডি বিকাল 3টা থেকে গ্রন্থমেলা শুরু হয়েছে এবং রাত 9টা পর্যন্ত। আজকে এই 6ষ্ঠ দিনে আমি আপনাকে জানিয়ে রাখি টোটাল 152টি বই এখানে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে কবিতার বইয়ের সংখ্যা বেশি রয়েছে, 35টি কবিতার বই, প্রবন্ধ আছে 4টি, উপন্যাস রয়েছে 22টি, ইতিহাস শিল্প সাহিত্য এবং 5টি উপর রয়েছে। সাইদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর 21 গ্রন্থমেলা থেকে মেলার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। কক্সবাজারের টেকনাফ থানা কম্পাউন্ডে মাথিনের কূপ দেখতে প্রতিদিন ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা। কূপটির সাথে মিশে আছে ধীরাজ আর মাথিন নামে দুই তরুণ তরুণীর বিষাদ মাখা বেদনা বিধুর অমর প্রেমের গল্প। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বিংশ শতাব্দীর প্রথম দিকে কক্সবাজারের টেকনাফ থানায় বদলি হয়ে আসেন পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য। থানার কূপ থেকে জল নিতে আসতো রাখাইন জমিদার কন্যা মাথিন। এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। হঠাৎ বাবার অসুস্থতার চিঠি পেয়ে মাথিনকে না জানিয়ে কলকাতা চলে যান ধীরাজ। আর ফিরে আসে না সে। ধীরাজের শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মারা যায় মাথিন। মানুষের ভিতরে যে প্রেম ভালোবাসা কতটুকু গভীর এবং কতটা নিসর্গের ছিল, সেটাই তার মাধ্যমে এটা ফুটে উঠছে। 1930 সালে যখন পুলিশ ছিলাম আত্মজীবনীতে সবকিছু তুলে ধরেন ধীরাজ। কক্সবাজারের সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা বইটি সংগ্রহ করে ঘটনাটি জানতে পারেন। পরে 1984 সালে সাইনবোর্ড টাঙিয়ে মাথিনের কূপটি সংরক্ষণ করেন তিনি। কেলগাটাতে কিছু সাংবাদিক আসছিল, তো তারা সঙ্গে করে একটা বই নিয়ে আসছে। যখন পুলিশ ছিলাম ওই বইটার বাইরের কভারও ছিল না, তো ভিতরে 3-4 পৃষ্ঠার একটা চিঠি ছিল ধীরাজের, ঐতিহাসিক মাথিনীর কূপ নামে। এই কাহিনীটা জানার পরে আমি আসলাম, তখন দেখলাম যে এই মাথিনীর কূপ, বর্তমান যে মাথিনীর কূপ ওই রকম ছিল না। আমি তখন 175 টাকা দিয়ে একটা টিনের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলাম। দিনে দিনে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয় কূপটি। প্রশাসনের পক্ষ থেকে মাথিনের কূপের পাশে ধীরাজের আবক্ষ মূর্তি স্থাপনের পাশাপাশি স্মৃতি সংরক্ষণে নেওয়া হয় নানা উদ্যোগ। পর্যটন নিয়ে আলাদা একটা বুকলেট করব, যেখানে আমাদের টোটাল পর্যটনের বিষয়টা আমাদের থাকবে, কক্সবাজারের যা আছে, তো তার মধ্যে মাথিনের কূপের এটা আসবে। মাথিনের কূপ দেখে এখনো ধীরাজ মাথিনের ঐতিহাসিক প্রেমের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হন পর্যটকরা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। নিচে আরেকটি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে। সুনামগঞ্জের ছাতকে শিশু ইমন হত্যা মামলায় 4 জনের ফাঁসির আদেশ। সুনামগঞ্জের ছাতকে স্কুল ছাত্র শিশু ইমন হত্যা মামলায় 4 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সালেহ আহমেদ, রফিক, জায়েদ ও সুজন। এদের মধ্যে সালেহ আহমেদ পলাতক। 2015 সালের 27 মার্চ বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে মুস্তাফিজুর রহমান ইমনকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ আদায় করে তাকে হত্যা করে অপহরণকারীরা। টাঙ্গাইল থেকে অপহৃত 3 বছরের শিশু ওয়াসিকে নেত্রকোনার বারহাট্টা থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া জানান, 3রা ফেব্রুয়ারি গোপালপুর উপজেলার শাহজাহানপুর গ্রাম থেকে সৌদি প্রবাসী জাকিরুলের ছেলে ওয়াসিকে অপহরণ করা হয়। পরে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। শিশুর মা বিষয়টি পুলিশকে জানালে মুক্তিপণ দেওয়ার ফাঁদ পেতে অপহরণকারীদের গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়। স্বাধীনতার এত বছর পেরিয়ে এখনো রাষ্ট্রীয় কোনো সম্মাননা পাননি রংপুরের ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল। শুধু ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ নয়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেন 52 এই ভাষা সংগ্রামী। জীবন সাহান্ডে নির্মোহ এই মানুষটির জন্য সম্মাননা চান রংপুরবাসী।
রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের সহায়তায় ও আলী হায়দার রনির ক্যামেরায় আফসানা নীলার রিপোর্ট। বয়সের ভারে নুয়ে পড়া ৮০ পেরোনো মোহাম্মদ আফজাল ৫২ ভাষা আন্দোলনে যার তারুণ্যদীপ্ত স্লোগানে মুখরিত ছিল রংপুরের রাজপথ। ১৯৪৭ সালে দেশভাগের আন্দোলনে যোগ দিয়ে রংপুর জিলা স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রাবস্থায় রাজনীতিতে পথচলা শুরু তার। ছাত্র ইউনিয়ন কর্মী হিসেবে যুক্ত হন ৫২ ভাষা আন্দোলনে। ২১শে ফেব্রুয়ারি রাজধানীতে ছাত্র জনতার ওপর পুলিশি হামলার প্রতিবাদে ডাকা টানা ৩ দিনের হরতালে রংপুরে নেতৃত্ব দেন মোহাম্মদ আফজাল। এরপর আন্দোলন সংগ্রামে আত্মনিয়োগ করে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। জীবন সায়ান্নে নির্মোহ মানুষটি ভুলতে পারেননি তারুণ্যদীপ্ত ভাষা সংগ্রাম আর মুক্তিযুদ্ধের দিনগুলো। আমরা রংপুরে শুনলাম যে ঢাকায় গুলিবর্ষণ হয়েছে এবং ছাত্রদের হত্যা করা হয়েছে। এইটা শোনার সঙ্গে সঙ্গে মিটিং হলো এবং পরের দিন আবার হরতালের কর্মসূচি। আক্ষেপও আছে তার, চিরকুমার মানুষটি স্বাধীনতার এত বছরেও পাননি রাষ্ট্রীয় সম্মাননা। পৈতৃক বাড়িতে রোগ শোকে দিন কাটছে এখন। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ধর্মঘটের কর্মসূচি দিয়েছে আমরা ছাত্ররা। রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মাননা দেওয়ার দাবি রংপুরবাসীর। আফসানা নীলা, ২১শে টেলিভিশন। গাইবান্ধার তুলসীঘাটে চলন্ত বাসে পেট্রোল বোমা মেরে ৮ যাত্রী হত্যার ৪ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বিচার কাজ। বিচারের এ দীর্ঘ সূত্রিতায় ক্ষুব্ধ নিহতের স্বজন ও এলাকাবাসী। এদিকে দ্রুত বিচার কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার সহায়তায় জানাচ্ছেন মিজানুর রহমান। স্বজন হারানোর বেদনা বুকে চেপে বিচারের অপেক্ষায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এই মানুষগুলো। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি জামায়াত বিএনপির ডাকা টানা হরতাল অবরোধ চলাকালে তুলসীঘাট এলাকায় চলন্ত বাসে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে প্রাণ হারান ৮ জন। ঢাকাগামী বাসে এ ঘটনায় আগুনে দগ্ধ হন আরো ৩৫ জন। আমরা সেদিন দেখেছি আসলে যন্ত্রণা কাকে বলে। ছাওয়া তো নাই, খোঁজে পাই নাই। আমরা মাঝে কিভাবে আমাকে নামাইছি ভগবান জানে। ওই দিনই ৬৩ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ১ বছর পর ২০১৬ সালের ২৫ মার্চ ৭৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়। ৪ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বিচার কাজ। বিচার না পেয়ে ক্ষুব্ধ নিহতের স্বজন ও এলাকাবাসী। ৪ বছর হইল কিন্তু আমাদের বাবার এখনো আমরা ওই শত্রুদের আমরা এখনো শাস্তি দেখতে পাইনি। আমরা তাদের শাস্তি দেখতে চাই। আজকে ৪ বছর পরে আমরা বুঝতে পারলাম না তাদের কি বিচার হবে, কি হবে কি হবে না। এদিকে মামলাটি বিলম্বিত হয়েছে স্বীকার করে বিচার কাজ দ্রুত সম্পন্নের আশাবাদ জানিয়েছেন আইনজীবীরা। পর্যায়ক্রমে ৪ জন আসামির মৃত্যু হওয়ায় এই মৃত্যু সার্টিফিকেট রিপোর্ট আসতে আমাদের কাছে দেরি হয়। আশা করি আগামী মাস থেকেই মামলার কার্যক্রম শুরু হবে এবং দ্রুত মামলা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ৭ জন আসামি পলাতক আছেন, সেই ৭ জন আসামিরকে গ্রেফতারের বিষয়ে পরোয়ানা ইস্যু করা আছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। মামলার ৭ আসামি ছাড়া বাকিরা জামিনে রয়েছেন। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মিজানুর রহমান, ২১শে টেলিভিশন। বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। স্পানি মির্জাপুরের পৃষ্ঠপোষকতায় চ্যানেল আই-এ বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো স্পানি মির্জাপুর বাংলাবিদ এর ৩য় আসর শুরু হয়েছে। দুপুরে চ্যানেল আই-এর ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনে এ আয়োজনের উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে এই আয়োজন। চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি, স্পানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান সহ অন্যরা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিজয়ীকে ১০ লাখ টাকার মেধাবৃত্তি দেয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খেলার খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন তানজির আহমেদ। ধন্যবাদ। শুরুতেই ক্রিকেট। নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়লেন মুশফিক মুস্তাফিজ সহ ৮ ক্রিকেটার।
তাদের সঙ্গী হয়েছে ট্যুর ম্যানেজার খালেদ মাসুদ পাইলট এবং হেড কোচ স্টিভ রোডসো। বিপিএলের প্রথম পর্বে বাদ যাওয়া 3 দল এবং এলিমিনেটর রাউন্ড থেকে বিদায় নেওয়া দলের ক্রিকেটারকে আগেভাগেই পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। ওয়ানডে স্কোয়াডে থাকা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন কুমার এবং নাইম হাসানকে নিয়ে প্রথম বহর উড়াল দিয়েছে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। অধিনায়ক মাশরাফি সহ দলের অন্য সদস্যরা 9 তারিখে দেশ ছাড়ার কথা রয়েছে। 10 ফেব্রুয়ারি একদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। 13 তারিখ শুরু হবে ওয়ানডে সিরিজ। এদিকে জমজমাট আয়োজনে হয়ে গেল ইংরেজি মাধ্যমে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্যগীত প্রদর্শনী হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া অধিদপ্তরের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন অধ্যক্ষ সেবা তাসনিম হক। দর্শক, এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। তানজির, আপনাকে ধন্যবাদ। আর এই সাথেই শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সারা দেশে সুষম উন্নয়নে কাজ করবে সরকার, মামলার রায় পেলেই জামায়াত নিষিদ্ধ সংসদে প্রধানমন্ত্রী। নির্বাচনী অনিয়মের সঙ্গে আপোষ নয়, সিএসির হুঁশিয়ারি, আইন শৃঙ্খলার অবনতি হলে ভোট বন্ধ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগ বান্ধব, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। কৃষিতে বিনিয়োগের আগ্রহ। সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ, বলছে বিশ্বব্যাংক। 2030 সালের মধ্যেই পুরোপুরি দূর হবে দারিদ্র্য। বিপিএল এ ফাইনালে ওঠার লড়াইয়ে সাকিবের ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে মাশরাফির রংপুর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।